তো আলোচনা করা হয়নি স্যার। তাই তাই আমি স্যার নিছিলাম লিঙ্গ, ক্লাস। বচন, সন্ধি না স্যার, আপনি না না স্যার, আমিনুল ও স্যার আচ্ছা নিছিল স্যার। সন্ধি, সমাস, অনেক কিছু নত্যবিধান, সত্যবিধান অনেক কিছু আলোচনা করা হয়নি তো স্যার। ও আচ্ছা আচ্ছা ভাই, তাহলে ওই দিন কি পড়াইছিল ক্লাসে? শুধু ধ্বনি পরিবর্তন? জি স্যার, ধ্বনি পরিবর্তনটা পড়াইছিল শুধু। ও আচ্ছা আচ্ছা। আর তাহলে ভাইয়া যেদিন ক্লাস নিবে, আমিনুল ভাই যেদিন ক্লাস নিবে ওই দিন একটু বললেন, তাহলে উনি যে একটু মেকআপ করে নিবেন, হ্যাঁ। ঠিক আছে স্যার, ওকে, ওকে, আসসালামু আলাইকুম। তাহলে আমি হচ্ছে 3 নাম্বার স্টার্ট করলাম, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। আমাদের আজকে হচ্ছে এমন একটি ক্লাস, কালো লেখা দিয়ে দিব নাকি সাদা? স্যার লাল পেন নেন স্যার। হুম? লাল পেন। দেখেন কোনটা ভালোবাসে, বাসে এটা, এটা জি বাসে। স্যার, লাল স্যার ভালো স্যার। লালটাই ভালো দেখা যাচ্ছে। ওকে, আমাদের আজকে টোটাল ক্লাস হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস। কি বলেন তো, বাংলা সাহিত্যের ইতিহাস। ভাই বোর্ড নোটে কেন? হুম, এই যে বাংলা সাহিত্যের ইতিহাস আপনারা জানেন, শুধু এই প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন চলে আসে। প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে কয়টা প্রশ্ন চলে আসে? 3 থেকে 4টা প্রশ্ন চলে আসে। দ্যাট মিনস এই আজকের লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, খুবই। সো আমরা একটু মনোযোগী থাকবো, যেন আমরা লাস্ট পর্যন্ত খুব সুন্দর করে পড়ে যেতে পারি এবং মনোযোগটা ধরে রাখতে পারি। ওকে, চলেন তাহলে আমি স্টার্ট করি। বাংলা সাহিত্যের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায় বলেন তো? 3 ভাগে। বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। সবাই একটু দ্রুত লিখে নি, হ্যাঁ। বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। এক নাম্বার কি বলেন তো? প্রাচীন যুগ। এক নাম্বার কি? প্রাচীন যুগ। 2 নাম্বার কি বলেন তো? মধ্যযুগ। 2 নাম্বার কি? মধ্যযুগ। আর 3 নাম্বার কি বলেন তো? আধুনিক যুগ। 3 নাম্বার কি? আধুনিক যুগ। প্রাচীন যুগ কত থেকে কত বলেন তো? 650 থেকে 1200। কত থেকে কত? 650 থেকে 1200। মধ্যযুগ কত থেকে কত? 1201 থেকে 1800। 1201 থেকে কত? 1800। আর আধুনিক যুগ কত থেকে কত? 1801 থেকে বর্তমান। 1801 থেকে কি বলেন তো? বর্তমান। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার প্রাচীন যুগ, 2 নাম্বার হচ্ছে মধ্যযুগ, 3 নাম্বার কি বলেন তো? আধুনিক যুগ। ওকে, আবার এখানে আছে অন্ধকার যুগ। বলেন তো অন্ধকার যুগ কত থেকে কত? 1200 থেকে 1350 স্যার। 1201 থেকে 1350। 1350। 1201 থেকে 1350, প্রায় 150 বছর কি ছিল? অন্ধকার যুগ নামে পরিচিত ছিল। এরপর যদি লিখে নেন সবাই দ্রুত। তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আমার সাথে বলেন, প্রাচীন যুগ, প্রাচীন মধ্যযুগ, যুগ, আধুনিক যুগ। মধ্যযুগ, মধ্য প্রাচীন যুগ, একটু আস্তে আধুনিক আস্তে যুগ। আপনার ভলিউমটা মানে ভয়েসটা একটু কম দিয়ে প্রাচীন বলেন। যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ 650 থেকে 1200, প্রাচীন যুগ 650 থেকে 1200, মধ্যযুগ 1201 থেকে 1800, মধ্যযুগ 1201 থেকে 1800, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান, অন্ধকার যুগ 1201 থেকে 1350, অন্ধকার যুগ 1201 থেকে 1350। ক্লিয়ার? আমরা এ পর্যন্ত বুঝতে পেরেছি? Yes, sir. যুগ সন্ধিক্ষণ বলা হয়। ভাই একটু মিউট ভাইটা করে ফেলেন ভাই। আসতে পড়েন। যুগ সন্ধিক্ষণ বলা হয় কি 1760 থেকে 1860। বলেন তো কত থেকে কত? 1760 থেকে 1860। কেন যুগ সন্ধিক্ষণ বলা হয়? দেখেন 1760 হচ্ছে মধ্যযুগের, আর 1800-র পরে কি বলেন তো? আধুনিক যুগ। তাহলে মধ্যযুগ এবং আধুনিক যুগ দুইটা মিলে কি হয়ে গেছে বলেন তো? যুগ সন্ধিক্ষণ। কি হয়ে গেছে বলেন তো? যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণের শ্রেষ্ঠ কবি কে বলেন তো? ঈশ্বরচন্দ্র গুপ্ত। কে বলেন তো? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত।
যুগ সন্ধিক্ষণের শ্রেষ্ঠ কবি কে বলতো? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত যুগ সন্ধিক্ষণের শ্রেষ্ঠ কবি কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত স্যার। নগর পুরিলে দিবালয় লয় কি আর হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ওকে। আচ্ছা, এরপর লিখেন অন্ধকার যুগের দুইটি গ্রন্থ, দুইটি গ্রন্থ নাম কি কি বলেন তো? একটা হচ্ছে শেখ সুবোধ্যায় স্যার। শূন্য পুরাণ। একটা হচ্ছে তো শূন্য শূন্য পুরাণ। পুরাণ কে লিখছে বলেন তো? হলায়ত মিশ্র স্যার। রামাই পণ্ডিত। রামায় পণ্ডিত কে লিখছে? রামায় পণ্ডিত কয়দিন আগে এটা পরীক্ষা আসছিল, কোথায় আপনাদের লিখতে ব্যাংকে পরীক্ষা এসেছিল, হ্যাঁ। রামায় পণ্ডিত, হ্যাঁ। শূন্য পুরাণ রামায় পণ্ডিত। আর আরটা কি হচ্ছে বলেন তো? শেখ শেখ সুবোধ। সুবোধ্যায়। শেখ সুবোধয়া কে লিখছে বলেন তো? হলায়ত মিশ্র। মুলায়ব মিশ্র। হলায়ত মিশ্র, হলায়ত মিশ্র। হ্যালো। জি বলেন ভাই, বলেন। নেক্সট টাইমে এমন নেক্সট টাইমে কি ভাই বলেন? চলে গেছে স্যার। আপনাকে না না স্যার, একজন ফোন দিচ্ছে তাকে স্যার বলছি ওরা স্যার ফোনে এমনিতে কথা বলতেছে। ওনাকে নেক্সট টাইমে কি করবেন আপনি কোন? স্যার আপনাকে না, একজন ফোন দিচ্ছে তাকে বলছি যে নেক্সট টাইম এমন সময় ফোন দিবেন। ওরা বলছি যে এমন সময় ক্লাস করে প্রত্যেকদিন এমন সময় আমার ফোন দিচ্ছে স্যার। তা আপনার জন্য পাগল সে, আপনি একটু কথা বলবেন না? আচ্ছা স্যার আচ্ছা। আচ্ছা, লিখেন যুগ সন্ধিক্ষণ বলা হয় 1760 থেকে 1860। যুগ সন্ধিক্ষণের শ্রেষ্ঠ কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। অন্ধকার যুগে দুইটি গ্রন্থ, ঠিক আছে। শূন্য পুরাণ রামায় পণ্ডিত। শেখ সুবোধে কি বলেন তো? হলায়ুদ মিশ্র। গদ্য পদ্য গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয়? চম্পু কাব্য। জি, এই প্রশ্নটা আসে পরীক্ষা, হ্যাঁ। কাব্যকে বলা হয় চম্পু কাব্য। কি বলা হয়? গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য। কি বলা হয়? চম্পু কাব্য। একটু দ্রুত লিখে নি আমরা, হ্যাঁ, সবাই একটু ফাস্ট লিখে নি। আমি যে এতটুকু যা লিখলাম, আপনারা যা লিখছেন এতটুকু থেকে আপনারা একটা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন, হ্যাঁ। আমরা দেখছি কয়েকদিন আগের পরীক্ষায় ব্যাংক জবের এই প্রশ্নটা আসছিল, শূন্য পুরাণ কে লিখছে? রামায় পণ্ডিত, হ্যাঁ। অন্ধকার যুগের যে দুইটা গ্রন্থ আছে, এই দুইটা গ্রন্থ স্বীকৃত না। এই দুইটা গ্রন্থ হচ্ছে কি জানেন? মানে লিখা লাগবে বলে লিখছে এরকম জাস্ট, কিন্তু এটা যে স্বীকৃত হবে কিনা এটা তারা কখনোই চিন্তা করে না, যারা লেখক ছিলেন। এবং এই দুইটা গ্রন্থের কোনো মানে আপনার সাহিত্যের যে একটা কি থাকে, ভঙ্গি থাকে, একটা নিয়ম নীতি থাকে, কোনো কিছু ছিল না। তারা গদ্য লিখছে, আবার গদ্যের সাথে পদ্যও লিখছে, তার মানে গদ্য এবং পদ্য মিশ্রিত কাব্য, আয়োজন, এটাকে বলে চম্পু কাব্য। আর এই কারণেই বর্তমান সাহিত্যে তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, বুঝছেন? স্বীকৃতি দিচ্ছে না। এই জন্য মধ্যযুগকে অন্ধকার যুগ, মধ্যযুগের 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়। যে এই অন্ধকার যুগে কোনো মানে কি গ্রন্থ রচনা হয়নি, কিন্তু তারপর আমরা জানি দুইটা গ্রন্থ রচনা হয়েছিল। বুঝতে পেরেছেন কেন রচনা করা হয়নি? কারণ তখনকার সময়ে আমরা জানি যে পালামল শাসন করছে কত বছর? 400 বছর। পালামলের পরে আসছে সেনামল। এই পালামলে বেশিরভাগ ছিল বৌদ্ধ ধর্মের মানুষ, ঠিক আছে। এবং এই বৌদ্ধ ধর্মের মধ্যে কিছু মানুষ ছিল সহজিয়া পন্থী। ওরা কি করতো জানেন? শুধু ধর্ম নিয়ে গবেষণা করতো, বুঝছেন? প্রচুর লেখালেখি করতো। যখন আপনার হিন্দু ধর্মের আবির্ভাব আসছে, তখন বৌদ্ধরা কি নিজেদের জীবন বাঁচানোর রক্ষার্থে তারা দেশ ছেড়ে চলে গেছে। এবং তাদের যে লেখার যে একটা সেট আপ ছিল, যে লেখকরা ছিল সুন্দর করে লিখতেছিল, ওরা যখন দেশ ত্যাগ করছে তখন আর লেখাটা আর হয়ে ওঠে নাই। এবং যারা দেশে ছিল তারা আর লিখতে পারে না। দ্যাট মিনস 150 বছর কি ছিল? অন্ধকার যুগ ছিল। তাহলে যুগ সন্ধিক্ষণ কত থেকে কত বলেন তো? 1760 থেকে 1860। যুগ সন্ধিক্ষণের শ্রেষ্ঠ কবি কে বলেন তো? ঈশ্বরচন্দ্র গুপ্ত। অন্ধকার যুগে দুইটি গ্রন্থ কি? একটা শূন্য পুরাণ, আটা কি শেখ সুবুদিয়া। শূন্য পুরাণ কে লিখছে? রামায় পণ্ডিত। আর শেখ সুবুদিয়া কে লিখছে? হলায়ত মিশ্র। গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে কি বলা হয় বলেন তো? চম্পু কাব্য বলা হয়। কি বলা হয়? চম্পু কাব্য বলা হয়। স্যার আমার একটা প্রশ্ন ছিল।
হ্যাঁ বলেন। তো ঈশ্বরচন্দ্র গুপ্তকে কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? উনি হচ্ছে এই যে আপনার মধ্যযুগের এবং আধুনিক যুগের এই দুইটার একদম মাঝামাঝি, এই যে 100 বছর এর মধ্যে তিনি অনেক বিখ্যাত 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 গ্রন্থ লিখছে এবং এই জন্য তাকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়। বুঝতে পারছেন? মানে দুইটা যুগের মধ্যে সে কি মানে তার সময়টা চলে আসছে আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা হচ্ছে প্রাচীন যুগ লিখবো। ভাইয়া বুঝছেন কি আপনি? জি জি জি। প্রাচীন যুগ, হ্যাঁ, লিসেন। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি বলেন তো? চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদ স্যার। এই চর্যাপদের উচ্চারণ কি বলতে পারবেন? চর্যা বিনেশ্বর। হুম, উচ্চারণ উচ্চারণ। চর্যাপদ কি বলেন তো? চর্যাপদ। চর্যাপদের অপর নাম চর্যা, চর্য বিনিশ্চয়, কোনটি আচরণীয় আর কোনটি নয়? চর্যা গীতিকোষ এবং কি বলেন তো দোহাকোষ। দুর্গাপুষ। চর্যা, চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ এবং কি বলেন তো দোহাকোষ। ওকে। চর্যা অর্থ কি বলেন তো? কোনটি আচরণীয়? অচার্য অর্থ কি? কোনটি আচরণীয় নয়? কোনটি আচরণীয় নয়? বিনিশ্চয় অর্থ কি? যা নিশ্চিত রূপে জানা যায়, যা নিশ্চিত রূপে জানা যায়, সেটা হচ্ছে কি নিশ্চিত। নিশ্চিত রূপে জানা যায়। কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয়, তারপর কি যা নিশ্চিত রূপে জানা যায়। লেখা হয়েছে জি স্যার, লিখা হয়েছে। তাহলে দেখেন, প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। প্রাচীন যুগের একমাত্র নিদর্শন কি? চর্যাপদ। চর্যাপদের উচ্চারণ কি বলেন তো? চর্যাপদ। চর্যাপদের উচ্চারণ কি? চর্যাপদ। চর্যাপদের অপর নাম কি? চর্যা, চর্য বিনিশ্চয়। কি বলেন তো? চর্যা, চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ এবং কি বলেন তো দোহাকোষ। এগুলো কি চর্যাপদের অপর নাম? তাহলে চর্যাপদের অপর নাম কি দাদা বলেন তো? চর্যাপদের অপর নাম চর্যা, চর্য বিনিশ্চয়, চর্যা গীতিকোষ এবং দোহাকোষ। দোহাকুশ। আমার স্টুডেন্টরা কিন্তু পারে, হ্যাঁ, সবাই পারে, সবাই বস, টার্নিং পয়েন্ট স্কুল নাকি? তাই নাকি? চর্যা অর্থে কি? কোনটি আচরণীয়। চর্যা অর্থে কি বলেন তো? কোনটি আচরণীয়। অচার্য অর্থে কি? কোনটি আচরণীয় নয়। বিনিশ্চয় অর্থে কি? যা নিশ্চিত রূপে জানা যায়। এখন যদি চর্যাপদের সংজ্ঞা আছে কখনো রিটেনে, তাহলে কি লিখবেন বলেন তো? যে কোনটি আচরণীয়, মানে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে কিভাবে লিখবেন? বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয় তা নিশ্চিত রূপে জানা যায় যে কবিতা সংকলনের মাধ্যমে অথবা গানের সংকলনের মাধ্যমে তাকে চর্যাপদ বলে। আবারও বলতেছি, মনে মনে রেখেন,
বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয় তা নিশ্চিত রূপে জানা যায়, যে কিসের মাধ্যমে বলেন তো, যে গানের সংকলনের মাধ্যমে, সেটা কি বলেন তো? চর্যাপদ। মনে থাকবে না? চর্যাপদ হচ্ছে গানের সংকলন। চর্যাপদ কি বলেন তো? গানের সংকলন। গানের সংকলন যদি না থাকে তাহলে কবিতার সংকলন। হ্যাঁ, যদি গানের সংকলন না থাকে তাহলে কি বলেন তো? কবিতার সংকলন। চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদ কোন ছন্দে রচিত বলেন তো? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাতৃত্ব ছন্দ রচিত। কোন ছন্দে রচিত? সবাই মাত্রাবৃত্ত একটু মিউট ছন্দে করেন। রচিত। একটু মিউট করেন, এভাবে তো শুনতে সমস্যা হচ্ছে। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি বলেন তো? 6টি। চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি? 6টি। চর্যাপদের রচয়িতা বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদের রচয়িতা কারা বলেন তো? বৌদ্ধ সহজিয়ারা। চর্যাপদের রচয়িতা কারা বলেন তো? বৌদ্ধ সহজিয়ারা। ওকে, দ্রুত লিখে ফেলেন সবাই। স্যার সহজিয়া মানে কি? বৌদ্ধ সহজিয়া এমন একটা সম্প্রদায়ের নাম, যারা হচ্ছে ধর্ম নিয়ে কাজ করতো, ধর্ম নিয়ে লেখালেখি করতো, ধর্ম নিয়ে গবেষণা করতো, এই জন্য তাদেরকে বলা হয় সহজিয়া পন্থী। চর্যাপদের আবিষ্কারক কে বলেন তো? মহামহোপাধ্যায় হরপ্রসাদ। মহামহোপাধ্যায় তাহলে চর্যাপদের আবিষ্কারক কে বলেন তো? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় কে বলেন তো? হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার করা হয় কত সালে বলেন তো? 1907 সালে। কত সালে আবিষ্কার করা হয়? 1907 সালে। কোত্থেকে আবিষ্কার করা হয় বলেন তো? নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। নেপালের রাজদরবারের, আপনারা যখন মানে হচ্ছে আমি পড়াচ্ছি তখন আপনারা কি করবেন? সবাই মিউট করে রাখবেন, তখন তো আপনাদের সাউন্ড দরকার পড়ে না, বুঝছেন? সবাই একটু মিউট করে রাখবেন। স্যার এতদিন ক্লাস করার পরেও যদি এরা না বুঝে স্যার, আসলে কিছু করার নেই, আমাদের বিরক্ত লাগে তো এটা। না না না, কেন কিছু করা থাকবে না? সবাই বুঝেন। এটা যে কারোর প্রবলেম হইতে পারে, কারণ মনে থাকে না তো, ধরেন ওয়ান যে আছে এটাই মনে থাকে না। সো একটু প্লিজ সবাই জিনিসটা মানে, নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। কোত্থেকে বলেন তো? নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। এটা তাড়াতাড়ি লিখে ফেলেন। হ্যাঁ, নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। কোত্থেকে বলেন তো? নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে। অফ করে দিন সব, মানে ওদের মিউট করে দেন।
লেখা হয়েছে? জি স্যার। তাহলে চর্যাপদ কি বলেন তো? গানের সংকলন। চর্যাপদ কি বলেন তো? গানের সংকলন অথবা কি কবিতার সংকলন। গানের সংকলন অথবা কি কবিতার সংকলন। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে। ওই চর্যাপদের প্রবাদ বাক্য কয়টি বলেন তো? 6টি। প্রবাদ বাক্য কয়টি? 6টি। চর্যাপদের রচয়িতা কারা বলেন তো? বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদের রচয়িতা কারা? বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদের আবিষ্কারক কে বলেন তো? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। মহামহোপাধ্যায় কে বলেন তো? হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদের আবিষ্কারক কে বলেন তো? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আবিষ্কার করা হয় কত সালে বলেন তো? 1907 সালে। কত সালে আবিষ্কার করা হয়? 1907 সালে। নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে। তাহলে কোত্থেকে আবিষ্কার করা হয় বলেন তো? নেপালের রাজদরবারে রয়্যাল লাইব্রেরি থেকে আবিষ্কার করা হয়। নেপালের রাজদরবারে রয়্যাল লাইব্রেরি থেকে কি করা হয়? আবিষ্কার করা হয়। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? বুঝতে পেরেছি? এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। লিখেছেন জি সবাই? স্যার। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার বলেন। লিখেছি। স্যার এই যে চর্যাপদ কি আসলে গানের সংকলন নাকি কবিতার সংকলন নাকি দুটোই মিক্স স্যার? হ্যাঁ, যদি হচ্ছে আপনার অপশনে দুইটাই থাকে, গানের সংকলন এবং কবিতার সংকলন, তাহলে আমরা অবশ্যই মার্ক করব হচ্ছে গানের সংকলন। এখন যদি গানের সংকলনই না থাকে, শুধু কবিতার সংকলন থাকে, তাহলে আমরা কবিতার সংকলন আনসার করব। বুঝছেন? দুইটাই হতে পারে। ওকে, ঠিক আছে। চর্যাপদের পদকর্তা মতান্তরে 23 অথবা কতজন বলেন তো? 24 জন। কতজন? 23 অথবা 24 জন। চর্যাপদের পদ সংখ্যা কয়টি? পদ সংখ্যা 50 অথবা 51টি। কয়টি বলেন তো? 50 অথবা 51টি। 50 অথবা কয়টি? 51টি। চর্যাপদের পদের সংখ্যা কয়টি? 50 অথবা 51টি। চর্যাপদ পাওয়া গেছে কয়টি বলেন তো? 46টা। 46.5টি। কয়টি পাওয়া যায় বলেন তো? 46.5টি। লিখেন পাওয়া যায়নি। কোন কোন পদ পাওয়া যায়নি বলেন তো? 24, 25, 48। 23 নং পদের প্রথম অর্ধেক পাওয়া যায়। 23 নং পদের কি হয়ে যায়? প্রথম অর্ধেক পাওয়া যায়। তেইশ নং পদের কি পাওয়া যায়? প্রথম অর্ধেক পাওয়া যায়। 23 নং পদের কি করা যায় বলেন তো? প্রথম অর্ধেক পাওয়া যায়, পরের অর্ধেক কি পাওয়া যায়? নি। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহপা। কয়টি বলেন তো? 13টি। কয়টি? 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন
ভুসুকুপা 8টি। কয়টি বলেন তো? ভুসুকুপা 8টি। তাহলে চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা 13টি, আর দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেন কে বলেন তো? ভুসুকুপা। কয়টি বলেন তো? 8টি। দ্রুত লিখে নেন, দ্রুত। লেখা হয়েছে। জি স্যার হয়েছে। তাহলে দেখেন, চর্যাপদের পদকর্তা কয়জন বলেন তো? 23 অথবা 24 জন। 23 অথবা মতান্তরে কতজন বলেন তো? 24 জন। 23 অথবা মতান্তরে 24 জন। চর্যাপদের পদ সংখ্যা কয়টি বলেন তো? 50 অথবা 51। চর্যাপদের পদ সংখ্যা কয়টি? 50 অথবা 51টি। চর্যাপদ পাওয়া গেছে কয়টি বলেন তো? 46টি। চর্যাপদ পাওয়া গেছে কয়টি বলেন তো? 46টি। কয়টি? 46টি। আর পাওয়া যায়নি কয়টি বলেন তো? 3টি। 24, 25, 48। পাওয়া যায়নি কয়টি পদ? 3টি। 24, 25, 48। পাওয়া যায়নি কয়টি পদ? 3টি। কি কি? 24, 25, 48। 23 নং পদের কি প্রথম অর্ধেক পাওয়া গেছে? প্রথম অর্ধেক পাওয়া গেছে। কোন নং পদের বলেন তো? 23 নং পদে। চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করছে কে বলেন তো? কাহ্নপা। কাহ্নপা কয়টা পদ রচনা করছে বলেন তো? 13টি। কয়টি? 13টি। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ কি রচনা করছে বলেন তো? ভুসুকুপা। কয়টি বলেন তো? 8টি। তাহলে চর্যাপদের পদাগত কতজন? 23 অথবা 24। পদের সংখ্যা কয়টি? 50 অথবা 51টি। এখন আমরা আনসার করব কোনটা? ঠিক আছে, 23 নাকি 50? আমরা আনসার করবো 24, আমরা আনসার করবো 51। ঠিক আছে, 24 আর 51। লিখেন, চর্যাপদের আদি কবি কে বলেন তো? আদি কবি হচ্ছে লুইপা। চর্যাপদের আদি কবি কে? লুইপা। চর্যাপদের প্রাচীন কবি কে বলেন তো? শবরপা। প্রাচীন কবি কে বলেন তো? শবরপা। কনিষ্ঠতম কবি কে বলেন তো? সরহপা। কে বলেন তো? সরহপা। আদি কবি এবং প্রাচীন কবির মধ্যে পার্থক্যটা কি হবে? জি, বলে দিচ্ছি। চর্যাপদের একমাত্র মহিলা কবি কে বলেন তো? কুক্কুরিপা। বলেন তো কে? কুক্কুরিপা। চর্যাপদে নাম আছে যে কবির, একজন কবির চর্যাপদের লেখায় নাম আছে, তার নাম কি বলেন তো? লারিডম্বিপা। নাম কি? লারিডম্বিপা। 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 শেষ। দ্রুত লিখে নেন, আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দ্রুত লিখে নেন। স্যার একটা কোশ্চেন ছিল। আমার ক্ষুধা লাগছে। হ্যাঁ বলেন, কোশ্চেনটা বলেন। স্যার একটা রিটেন কোশ্চেন দেখছিলাম স্যার, ওইখানে চর্যাপদের কবিদের নামে যে লাস্টে যা স্যার পা, এই পাটা কেন যুক্ত হয়েছে?
আমরা হচ্ছে আমরা যেমন কবি লিখি না, কবি মানে যারা কবিতা রচনা করে আমরা লিখি কবি, বুঝছেন? আর তখনকার সময়ে তাদেরকে সম্মানসূচক কবিতা লেখার ক্ষেত্রে সম্মানসূচক ডিগ্রি হচ্ছে কিংবা সবাই যেটা মুখে মুখে বলে সেটা হচ্ছে পাদ। কি বলতে বলেন তো? পাদ। আর সেই পাদের দ কাইটা দিয়ে এখন কি হয়ে গেছে বলেন তো? পা হয়ে গেছে। এই তো। স্যার এটা তো তাদের সম্মানসূচক উপাধি, কিন্তু রিটেন প্রশ্নে আসলে আমরা লিখবো কিভাবে? এটাই তো সম্মানসূচক উপাধি দিয়ে আপনি লিখবেন, লিখতে থাকবেন, এটা সমস্যা নেই তো। কিন্তু মেন লাইনটা হচ্ছে যে এটা, বুঝছেন? যে মূলত হচ্ছে যেমন কাহ্নপাদ, তন্ত্রীপাদ, ঠিক আছে, যে তাদের সম্মানসূচক উপাধি হিসেবে পাদ ব্যবহার করা হতো। আর সেটাই হচ্ছে কি আমরা যেমন কবি ব্যবহার করি, যারা লিখে, ঠিক আছে, কবিতা লিখে তাদেরকে আমরা কবি ব্যবহার করি। সো এখন দ কেটে দিয়ে আমরা কি পা উচ্চারণ করি, এই এতটুকু, এটা সুন্দর করে গুছায় লেখা লাগে আর কি। এটা হচ্ছে মেন জিনিসটা আর কি। স্যার একটা প্রশ্ন, এই লাস্টের যেটা চর্যাপদের নাম আছে যে কবি, এটি হ্যাঁ, প্রশ্নটা একটু বুঝলাম না স্যার। চর্যাপদে মানে চর্যাপদের যে পদগুলো আছে না, এই পদগুলোতে কোনো কবির তো নাম নাই, ধরেন হচ্ছে সবাই তো লিখছে, কিন্তু এই লেখকের, বুঝছেন, কোনো পদ নাই, কিন্তু এই লোকটার আবার কি আছে বলেন তো? ওইটার মধ্যে 10 নং আর 11 নং এর মাঝে তার একটা নাম উল্লেখ করা হয়েছে আর কি, বুঝছেন? মানে চরিত্র থাকে না, নাম উল্লেখ করে না, এরকম একটা নাম হয়েছে, কিন্তু ওনার নামে কোনো পদই নাই, ওনার নামে কোনো এই যে 51টা পদ, কোনো পদই নেই, বুঝতে পারছেন? বাট ওনার নামটা ব্যবহার করা হয়েছে, এই যে তার নাম হচ্ছে লারিডম্বিপা, এটা পরীক্ষা আসে, মাঝে মাঝে আসে। লিখেছি আমরা এই পর্যন্ত। ইয়েস স্যার। চর্যাপদের আদি কবি কে? লুইপা। আদি কবি কে? আদি হচ্ছে আপনার যে স্টার্ট করেছিল, কিন্তু তার চেয়ে বয়সে সিনিয়র পরে স্টার্ট করছে, তাকে বলা হয় প্রাচীন কবি, তাকে বলা হয় প্রাচীন কবি। কিন্তু শুরুটা করছে জুনিয়র, তার চেয়ে সিনিয়র কবি ছিল, যে তারপরে রচনা করছে, জন্য তাকে বলা হয় প্রাচীন কবি। আর যে একদম শুরুতে শুরু করছিল তার নাম হচ্ছে আদি কবি লুইপা, বুঝছেন? প্রাচীন কবি সবরপা। আদিকবি লুইপার প্রথম যে পদটা সেটা হচ্ছে কা আতরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো, ঠিক আছে? তার মানে কা আতরু বড় পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পৈঠা কালো। এই যে আপনার চর্যাপদ গুলো, প্রত্যেকটা চর্যাপদের লাইনগুলো হচ্ছে আপনার ধর্ম সম্পর্কিত, বুঝছেন? ধর্ম সম্পর্কিত, তখনকার সমাজ ব্যবস্থা কেমন ছিল এবং এটার সাথে ধর্মের কি একটা মিল ছিল, এইগুলো নিয়ে প্রত্যেকটা পদ রচনা, বুঝতে পেরেছেন? তারপর প্রবাদ বাক্য আছে কয়টা? দুহিল দুধু কি বেন্টে সামাই, দোহন করা দুধ কি বাটে প্রবেশ করানো যায়? যায় না। এই টাইপের 6টা প্রবাদ বাক্য ছিল আর কি, বুঝছেন? আপনা মাংসে হরিণা বৈরি, আপনা মাংসে হরিণা বৈরি, এই লাইনটা প্রবাদ বাক্যটা শুনছেন আপনারা? আপনা মাংসে হরিণা বৈরি, জি স্যার। হরিণের মাংসে নিজে কি বলেন তো? শত্রু। হরিণের মাংসের জন্য হরিণ নিজে কি বলেন তো? শত্রু। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ হচ্ছে আপনার হরিণ তার আপন বোনের মাংসের জন্য সে শত্রু হয় আর কি, এরকম টাইপ। হ্যাঁ 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 হ্যাঁ, মানে নিজের মাংসের জন্য নিজেই শত্রু, এটা কোনো কথা গন্ধি? যে আসলে হরিণ গেলে বাঘ তারে ধরবে, এখন একটু স্বাস্থ্য হলে তো বাঘ খায়া মজাটা পাবে, বুঝেন না? এই কারণে এটা বুঝেছে আর কি। আচ্ছা, তারপর কনিষ্ঠতম কবি যে সরহপা, একমাত্র মহিলা কবি কুক্কুরিপা, একমাত্র মহিলা কবি কুক্কুরিপা। কুক্কুরিপার একটা আলোচনায় আসছে এরকম যে আপনারা মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ, খুব মজার এটা, যে আগেকার মেয়েরা দিনের বেলা কাককে ভয় পাইতো, কাক কাক কা কা করে না, কাকে শব্দ ভয় পাইতো, বুঝছেন? মানে একটা পাখি ডাকতেছে, এটা ভয় লাগতো তাদের। কিন্তু রাতের বেলা প্রেমিকের সাথে দেখা করতে তাদের কোনো দ্বিধা ছিল না, বুঝছেন? তখন আর কোনো ভয় নাই। রাতের বেলা তারা কাম ইয়াতে যাইতো, ঠিক আছে, বাট দিনের বেলা তারা কি কাকে শব্দ ভয় পাইতো। কিন্তু রাতের বেলা দেখা যায় সারা রাত প্রেমিকের হাত ধরে ঘুরতেছে, আরো কত কি করতেছে, ওইটা সমস্যা নাই, কিন্তু দিনের বেলা কাককে ভয় পাইতো। আর এই হিসেবে তাকে ধারণা করা হয় সে মহিলা একজন কবি, খুব স্যার তখন কালেও কি মেয়েরা প্রেম করতো? প্রেম শুরু থেকে আছে, আদম আলাইসাল্লাম থেকে প্রেম শুরু হয়েছে, তখনকার যুগে আসছিল কিনা? প্রেম ছাড়া কেউ আছে নাকি? কি কর না এখন এই একটু পরে তো পড়াবো, আজকে ক্লাসটা প্রেমের এই ক্লাস, বুঝছেন? সত্যি কথা যেটা, একটু পরে পড়াবো বরুচন্ডী দাস, শালার এমন প্রেম করছে, প্রেম করে আমাদের উপর চাপায় দিছে যে শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই উক্তিটা আমরা সবাই পড়ছি, কিন্তু আমরা কি জানি কেউ যে উক্তিটা কেন বলছে সে? কেউ কি জানি? না স্যার। জানেন না। এটা অনেক মজার কাহিনী, এটা প্রেমের কারণেই কইছে, এটা ভাইবেন না যে আমাদেরকে ভালোবাসার কথা বলছে, যে আমরা এক মানুষ আরেক মানুষের ভালোবাসা না। উনি প্রেমে ঠইকে গেছে, বুঝছেন? ছেঁকা খাইছে, ছেঁকা খায়া সে কি করছে এই কথা বলে। সে ছিল আপনার ব্রাহ্মণ বংশের, আর মেয়ে ছিল আপনার কি একদম নিচু শ্রেণীর বংশের আর কি, বুঝছেন? তো ওরে গিয়ে পছন্দ করছে, পছন্দ করার পর সমাজের কেউ মাইনে নেয় নাই,
তখন দেখা যায় তার রিলেশন ব্রেকআপ করতেছে, তখন সে বলছে আমি মানুষ ও মানুষ, তার মানে ধর্মের পার্থক্য কেন থাকবে? তখন সেই কথাটা বলছিল, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর নাই। নাই। বুঝতে পারছেন? প্রেম সারা জীবন চলে কোন দিয়ে। যাই হোক, আমাদের চর্যাবোধ কমপ্লিট। চর্যাবোধ যা যা পড়ছে আমরা একটু পড়ে নিই, হ্যাঁ 2 মিনিট টাইম দিলাম, সবাই একটু পড়ে নিই সবাই। আর কোনো প্রবলেম থাকলে আমাকে বলেন, আমি সলভ করে দিব। হ্যাঁ, সবাই একটু দ্রুত পড়ে নিই। হ্যাঁ, যুগ সন্ধিক্ষণ মানে কি? সবারকে পড়া হয়েছে? পারবো আমরা? জি স্যার। ওকে, তাহলে পড়া ধরলে পারবেন? পারবো স্যার। স্যার, বলেন। স্যার যুগ সন্ধিক্ষণ মানেটা কি? ওই যে আপনার মধ্যযুগ কি 1760, 1700-র পরে কি আপনার মানে মধ্যযুগ এটা, আর 1800-র পরে কি চলে গেছে বলেন তো? আধুনিক যুগ। তাহলে মধ্যযুগ আর আধুনিক যুগ দুইটা মিলাই কি হয়ে গেছে বলেন তো? যুগ সন্ধিক্ষণ হয়ে গেছে, এই জন্য এটাকে যুগ সন্ধিক্ষণ বলা হয়। মানে দুইটা যুগের সম্মিলন আর কি, বুঝছেন? জি স্যার। নেট তো বন্ধ করে দিয়া তা পাবো কিনা ওই নেই, ওই পাশে একটু রেটে রাখো। জি 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 ভাইয়া, জি বলেন, তারপর বলেন, তারপর বলেন। আচ্ছা, তারা আমাদের মোটামুটি প্রাচীন যুগ কমপ্লিট। আমি একটু পড়া ধরি, আচ্ছা তারা আপনারা তো বলতে পারবে না, তারা ঝামেলা লাগবে। আচ্ছা যাই হোক, পড়া ধরা দরকার নেই, আমরা তো চলেন পড়ে চলে যাই এরপরে। মধ্যযুগ লিখেন। স্যার ধরেন স্যার। আরে পারবেনই তো, এমন ভাবে পড়ায় দিছি, ভুলার সুযোগ আছে কোন দিকে? নেক্সট দিন ধরবো, নেক্সট দিন, ভুলেন আগে তারপর। মধ্যযুগের অন্যতম নিদর্শন কি বলেন? শ্রী কৃষ্ণ কীর্তন কাব্য। বলেন তো কি? শ্রী কৃষ্ণ কীর্তন কাব্য। শ্রী কৃষ্ণ কীর্তন কাব্যের অপর নাম কি বলেন তো? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বলেন তো কি? শ্রী কৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ সন্দর্ভ। শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেন কে বলেন তো?
বসন্ত রঞ্জন রায় কে বলেন তো? বসন্ত রঞ্জন রায় বিদ্যাধল্লভ বসন্ত রঞ্জন রায় বিদ্যাধল্লভ আবিষ্কার করা হয় কত সালে বলেন তো? কে বলতে পারবেন? 1909 সালে। কোত্থেকে বলেন তো? হিট। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন কৃষকের গলঘর থেকে। স্যার আবিষ্কার করেন এটা কি বসন্ত রঞ্জন রায়? বিদ্যাধল্লভ। তাহলে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন কৃষকের গলঘর থেকে। প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। বঙ্গীয় সাহিত্য পরিষদে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ, দ্রুত লিখে নেন। প্রকাশিত হয় 1916 সালে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। লিখে আছে সবার? ইয়েস স্যার। ওকে। তাহলে দেখেন, মধ্যযুগের অন্যতম নিদর্শন কি বলেন তো? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মধ্যযুগের অন্যতম নিদর্শন কি বলেন তো? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। অপর নাম কি বলেন তো? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। অপর নাম কি বলেন তো? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। আবিষ্কার করেন কে বলেন তো? বসন্ত রঞ্জন রায় বিদ্যাধল্লভ। বসন্ত রঞ্জন রায় বিদ্যাধল্লভ। আবিষ্কার করা হয় কত সালে বলেন তো? 1909 সালে। কত সালে আবিষ্কার করা হয়? 1909 সালে। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের একজন কৃষকের গোয়ালঘর থেকে। প্রকাশিত হয় কত সালে? 1916 সালে। কোত্থেকে প্রকাশিত হয়? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। কোত্থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। ওকে, আচ্ছা। তাহলে এই যে মধ্যযুগের একটা নিদর্শন কি বলেন তো? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য জিনিসটা আসলে কি? এটা কি জানেন আপনারা কেউ? কি আপনারা প্রশ্ন কি করলেন আরেকবার একটু? বৈষ্ণব পদাবলী নাম শুনছেন? বৈষ্ণব পদাবলী। ভাই এর আগের কোশ্চেনটা বুঝি না, একটু এর আগের কোশ্চেনটা যদি আচ্ছা আচ্ছা, আরেকবার। এই আমি যাচ্ছি, কোশ্চেনে যাচ্ছি। বৈষ্ণব পদাবলী কি চিনেন? বৈষ্ণব পদাবলী হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলাকে বৈষ্ণব পদাবলী বলা হয়। রাধা কৃষ্ণের প্রেম লীলাকে বৈষ্ণব পদাবলী বলা হয়। রাধা কৃষ্ণের প্রেম লীলাকে বৈষ্ণব পদাবলী বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে বৈষ্ণব পদাবলী কি, তাহলে আমরা কি আনসার দিব? রাধা কৃষ্ণের প্রেম লীলা। এই যে মধ্যযুগে রাধা এবং কৃষ্ণের এই যে লোক কাহিনী, এটা এমন ভাবে প্রচারিত হয়েছে, একদম পুরা ভাঙ্গা চুইরা প্রায় 164 জন লেখক এটা নিয়ে লিখছে। কতজন লেখক বলেন তো? 164 জন লেখক। তারা কি করছে জানেন? এই রাধা এবং কৃষ্ণের প্রেম লিখছে। যে যেভাবে পারছে, যে যার কাছ থেকে যেভাবে শুনছে, ঠিক সেভাবে কি করছে বলেন তো? সাজানো শুরু করছে। যেমন আমি যদি একটা ছোট্ট একটা উদাহরণ দিই, গ্রাম এলাকায় ধরেন একটা ছেলে একটা মেয়ের হাত ধরে ঘুরতেছে রাস্তা দিয়ে, মুহূর্তের মধ্যে 1 ঘন্টার মধ্যে দেখবেন এটা কানাঘুষা হইতে 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 দেখবেন যে ছেলে মেয়ে পালায় চলে গেছে, এমন অবস্থা হয়ে গেছে, বুঝছেন? কিন্তু আসলে এরকম কিছুই না যে বিকেল বেলা ওরা হাঁটতে বের হয়েছে, বুঝছেন? কিন্তু এই যে একজন আরেকজনটা বলতে 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 কি হয়েছে, যে ছেলে মেয়ে কি পালায় চলে গেছে, এমন হয়ে গেছে, বুঝছেন? তো রাধা কৃষ্ণের প্রেমের অবস্থাটা এমন, এক একজন এক একভাবে বর্ণনা করা শুরু করছে। এবং
বর্ণনা করতে করতে এই প্রেমের মধ্যে, রাধা এবং কৃষ্ণের প্রেমের মধ্যে আরেকটু রস ঢেলে দিছে কে জানেন? আমাদের বড়চণ্ডী দাস। বুঝছেন? প্রেম তো ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু প্রেমের মধ্যে যদি সুরসুরি দিয়ে দেয় তাহলে কেমন হবে ব্যাপারটা বলেন দিকে? আরেকটু মজা হবে না? ধরেন এই যে আগে ইউনিভার্সিটি লাইফে যখন প্রেম প্রীতির গল্প শুনতেন, বন্ধু এসে বলতো, দোস্ত আমার বন্ধুর তো এই অবস্থা, তখন দেখ ও এমনিতেই কি করতো, অটো একটু বাড়ায় বলতো যেন আপনারা মজা পান, তাই না? এই তেমনি ভাবে রাধা এবং কৃষ্ণের প্রেমের মধ্যে একটু সুরসুরি দিছে কে বলেন তো? এই আমাদের বড়চণ্ডী দাস। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই বড়চণ্ডী দাসের মতো আরো 164 জন লেখক কি করছে, এটা লিখছে, রাধা কৃষ্ণের প্রেম। কিন্তু এর মধ্যে ভাইরাল, এই যে বর্তমান সময়ে কিছু একটা করলে ভাইরাল হয়ে যায় না, তাহলে বর্তমান সময় মতো ভাইরাল হয়ে গেছে কে বলেন তো? বড়চণ্ডী দাস। তার জিনিসটা এত সুন্দর, এত মজবুত, এত দৃঢ়, এবং সে এত সুন্দর করে প্রেম কাহিনীটা আমাদের কাছে বর্ণনা করছে, জাস্ট অবাক করার মতো, একদম অবাক করার মতো। সে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা আলাদা আলাদা খন্ড খন্ড নিয়ে নিয়ে কি করছে বলেন তো? আমাদের সামনে উপস্থাপন করছে, এবং আমরা এটা পইরা যে মজাটা পাই, মনে হয় যে আবার নতুন করে প্রেম করা দরকার, আবার প্রেমে পড়ে যায়। দ্যাট মিনস এই বড়চণ্ডী দাস কি করছে, এটাকে খুব সুন্দর করে সাজাইছে। তাহলে যদি প্রশ্ন আসে বৈষ্ণব পদাবলী কি, তাহলে আনসার কি হবে বলেন তো? রাধা কৃষ্ণের প্রেম লীলা। তাহলে রাধা কৃষ্ণের প্রেম লীলা সৈয়দ আলাউল লিখছে, বুঝছেন? কবি আলাউল লিখছে। তারপর লিখছে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরও লিখছে আপনার এই রাধা কৃষ্ণের প্রেম লীলা, বুঝছেন? এছাড়া তো বহু লেখক কি করছে বলেন তো? এই রাধা এবং কৃষ্ণের প্রেম লীলা রাখছে। বুঝতে পেরেছেন? Yes, sir. লিখেন রচয়িতা বড়চণ্ডী দাস। রচয়িতা কে বলেন তো? বড়চণ্ডী দাসের আসল নাম কি বলেন তো? অনন্ত বড়ু। কি বলেন তো? অনন্ত বড়ু। বড়চণ্ডী দাসের আসল নাম কি? অনন্ত বড়ু। স্যার বৈষ্ণব পদাবলীর রচয়িতা বড়চণ্ডী দাস। এই যে দেখছেন পেজটা কি লাগাইছে কোন দি? আমি কইছি বৈষ্ণবদের লেখক বড়চণ্ডী দাস, কখনো বলছি? রচয়িতাটা রচয়িতা তো অনেকে, মানে এটা লোক কাহিনী, লোকজ কাহিনী, বুঝছেন? মুখে মুখে শোনা, বুঝছেন? আর বৈষ্ণবপদ হচ্ছে রাধা কৃষ্ণের প্রেম লীলা, এইটা আবার কি করছে অনেকে লিখছে বাইঙ্গা চুইরা, বুঝছেন? কিন্তু বৈষ্ণবপদের লেখক না, মানে কেউ ফিক্স না আর কি, বুঝছেন? আচ্ছা, তারপর হচ্ছে বড়চণ্ডী দাসের আসল নাম কি বলেন তো? অনন্ত বড়ু। কে বলেন তো? অনন্ত বড়ু। তারপর লিখেন উক্তিসমূহ, বড়চণ্ডী উক্তিসমূহ, ঠিক আছে? লিখেন, শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনো মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। লিখছেন? জি স্যার। তারপর লিখেন, সখী কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া
আনবাড়ি যায়। আমারই আঙিনা দিয়া। বুঝতে পারছেন কিছু এই লাইনটা দিয়া? জি স্যার। জি স্যার। সখী কেমন ধরে বহিয়া, কেমনে আমার অন্তর মনকে ধইরা রাখবো? আমার বন্ধু মানে আমার বয়ফ্রেন্ড কে বলেন তো? কৃষ্ণ। আনবাড়ি যায়, অন্য বাড়ি যায়, আমারই আঙিনা দিয়া। তার মানে কি, সে আর একজন প্রেমিকের সাথে দেখা করতে যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়া। জিনিসটা কেমন বলেন তো? খুব কষ্টের না বলেন তো দেখি? যে প্রেম তো রাধা করতে চায় নাই, জোর করে কৃষ্ণ করাইলো, ঠিক আছে, আচ্ছা প্রেম করুক তাইলে নাকি, যেহেতু জোর করে করছে। কিন্তু লাস্টে কি হইলো? কৃষ্ণ কি করছে? রাধারা দিছে ছেকা, একদম রাম ছেকা দিছে, বুঝছেন? এমন ছেকা দিছে, শুধু ছেকাই দেয় নাই, তারপরে সামনে দেশে কি করে অন্য মেয়েদের সাথে দেখা করতে যায়। কেমন বিষয়টা দেখেন, যে সই কেমন ধরিব, না সখী না, সই সই সরি, সই দিয়েন। সই কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায়, আমার আঙিনা দিয়া। আপনারা কি মমতাজের একটা গান শুনছিলেন ছোটবেলা, মনে আছে কি? ফাইটটা যায় ফাইটটা যায়। হ্যাঁ, বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া, মনে আছে কি? রঙ্গ কইরা হাইটা যায়, ওই গান হচ্ছে এটার, ঠিক আছে? এখান থেকে প্রচুর পরিমাণে গান আসছে, বুঝছেন? এই যে আপনার শ্রীকৃষ্ণ কীর্তনের যে খণ্ডগুলো আছে, খণ্ডগুলো থেকে প্রচুর পরিমাণে গান, প্রচুর প্রচুর, বুঝছেন? মমতাজ কিন্তু গানটা এনতেই নিছে, বুঝছেন? সই কেবা শোনাইলো শ্যাম নাম, কে শুনাইছে শ্যাম নাম? ছেকা খাওয়ার আগে তুই বন্ধু আমার দিছিলি তারে, তাই না? আর ছেকা খাওয়ার পরে তুই কেরাই না দিছিলি, মানে এটাই বুঝাইতেছে কি, বুঝছো? যে সই কে বা শোনাইলো শ্যাম নাম, এই শ্যামের নামটা আমারে শুনাইছিল কেডা, কি দরকার ছিল শোনানোর, ঠিক আছে? এই জিনিসটা সে কি করলো বলেন তো? প্রকাশ করতেছে। সবাই কি লিখছেন? জি স্যার। সবাই লিখে ফেলেন, দ্রুত লিখে ফেলেন। তার মানে এই উক্তিগুলো ইম্পর্টেন্ট আসতে পারে। স্যার। আচ্ছা, তাহলে বড়ুচণ্ডী দাস নিয়ে যদি আমি বলি, বড়ুচণ্ডী দাস 1380 মতান্তরে জন্মগ্রহণ করছে, এবং সে হচ্ছে একটা মন্দিরের পুরোহিত ছিলেন, বুঝছেন? সে হচ্ছে বাসুলি দেবীর পূজা করতো। কোন দেবী বলেন তো? বাসুলি দেবীর কি করতো? পূজা করতো, বুঝছেন? এবং সে ছিল একটা মন্দিরের পুরোহিত। একটা মন্দিরের কি ছিল বলেন তো? পুরোহিত ছিল। ওই মন্দিরে রামী নামে একজন মেয়ে কি করতো বলেন তো? ঝাড়ু দিত। আর তার নাম সে ভালোবেসে দিয়েছিল রজকিনী। কি দিছিল বলেন তো? রজকিনী, বুঝছেন? কে দিছিল নামটা বলেন তো? সেই কে? বড়ুচণ্ডী দাস। এই সে যখন পুরোহিত ছিল এবং সে মন্দিরের দায়িত্ব ছিল, আর রামী কি করতো? ওখানে গড় ঝাড়ু দিত, তখন রামীকে তার খুব ভাল লাগে, বুঝছেন? ভালোবাসা পছন্দের জিনিস কখন কার কোথায় হয়ে যায় বলা তো যায় না, তাই না? দেখা যাচ্ছে এক বাচ্চার মা, তারও ভাল লাগে, মানে এমন হয়েছে দুনিয়া, মানে খুবই খারাপ হয়ে গেছে আর কি। যাই হোক, ওইদিকে আমরা না যাই। তো তারা ভাল লাগছে, কারণ ভালো লাগতেই পারছে, ভালো লাগছে, ভালো কথা। কারণ সে যখন ঝাড়ু টাড়ু দিয়ে চলে যায়, তখন সে তো আর টিকে থাকতে পারে না, তাকে দেখার জন্য মন আনচান আনচান করে, বুঝতে পারছেন? তখন সে কি করে জানেন? ওই রামীর বাড়ির পাশে, রজকিনীর বাড়ির পাশে একটা পুকুর ছিল, বড় পুকুর, পুকুরে গিয়ে বড়শি ধরে থাকতো এমনি, বুঝছেন? আর বড়শি ছিপ ফালায় বড়শি ধরে রাখলে হয় বলেন? মাছ তো রাখা লাগবে, কিন্তু তার দেয়া যায় কি, মানে মাছের যে খাবার এটা দেয় না, খালি বসে দেয়া, মানে বসে থাকতো, কিন্তু ভান ধরতো। মূলত মাছ মারা তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল কি? লুকায় লুকায় কারা দেখা বলেন তো? রামীকে দেখা, রজকিনীকে দেখা, বুঝছেন? এরকম ভাবে আপনার শোনেন নাই? চণ্ডীদাস রজকিনীর প্রেম, 12 বছর সে কি করছে? বড়শি দিয়ে মাছ মারছে। কত বছর? 12 বছর, কিন্তু একটা মাছও ধরতে পারে নাই, বুঝছেন ব্যাপারটা? যখন তাদের প্রেমের গুঞ্জন ছড়ায় পড়ছে চতুর্দিকে, তখন এলাকার মানুষ তাকে প্রথমে মন্দির থেকে বাইর করে দিচ্ছে, যে তোমার আর পুরোহিত থাকা দরকার নাই, তুমি মানে মন্দিরে বসে বসে প্রেম করো, জিনিসটা খারাপ, বের করে দিচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, সে যে ব্রাহ্মণের বংশের হইয়া যে একটু নিচু শ্রেণীর বংশের মেয়ের সাথে প্রেম করছে, এই জিনিসটা এলাকার মানুষ কেউ মেনে নিতে পারে নাই। কারণ হিন্দুদের ক্ষেত্রে এটা মারাত্মক ভাবে ইফেক্ট পড়ে, এবং কেউই চায় না, এটা কেউই চায় না, বুঝছেন? পরবর্তী সে কি করলো বলেন তো? ব্রাহ্মণ বংশের হইয়া সে যে প্রেম করলো, এটা সমাজ মেনে নেয়, তখন সে কথাটা বলছে, শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তার উপরে নাই। যে মানুষ মানুষ হিসেবে আমরা পরিচিত, আমরা এখানে ধর্ম জাত বাদ কেন নিয়ে আসতেছি বলেন দেখি, বুঝছেন? এই প্রেমে পড়লে সবাই সবকিছু সবার কাছে শুদ্ধ, আর প্রেম না করলে দেখবেন যে প্রেম করছে কেন করছে, এটা
টাকা, জাস্ট কোশ্চেন আর কোশ্চেন। এই হলো অবস্থা। এতটুকু আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। স্যার কোশ্চেন ছিল একটা। হ্যাঁ বলেন। স্যার ওই কিসের পূজা করতে স্যার একটু আগে বললেন, আর জন্মসালটাকে আরেকবার একটু বলবেন। বাসুলি দেবীর পূজা করতো, বাসুলি দেবী, এই যে লিখে দিছি। মুছে ফেলবো? জি স্যার। স্যার জি জন্মগ্রহণটা স্যার। করছে কোন- Yes, sir. স্যার রামির অপর নাম ছিল রজকিনী, তাই তো? পছন্দ করে নাম দিয়েছিল রজকিনী, দেখতেন না? আপনিও তো নাম দিয়েছিলেন পছন্দ করে, দেন নাই? আপুরে কোনো নাম দেন নাই? বলেন। স্যার হবে কি বলতে হবে স্যার? সবাই পছন্দের নাম দেয়, বুঝছেন? জান প্রাণ এটা তো আছে, এটা ছাড়া অনেক নাম দেয়। আগে নামটা বেশি ইউজ করে, তো এখন সবাই বেবি বলে ডাকে, মেয়েরা বাবু বলে ডাকে। কোন দি কে কারে এখন কি নামে ডাকে এটাই ভুলে গেছে আর কি, বুঝছেন? কিন্তু আগে সুন্দর সুন্দর নাম দিত, বুঝছেন? ধরেন আপনার নাম কি, ওই নাম অনুযায়ী আপনার সুন্দর করে একটা ছোট করে একটা নাম ডাকতো। যেমন আমার নাম মিজান, আমাকে অনেকে জান জান বলে ডাকে, বুঝছেন? এটা আমার নামের ক্ষেত্রে যায় আর কি। কিন্তু এটা অনেকে ইউজ করে, জিনিসটা কিন্তু খারাপ, বুঝছেন? সেক্ষেত্রে অনেকে কিন্তু ছোট ছোট সুন্দর সুন্দর নাম দিত আগে দেখতাম। বাট এখন সবাই বেবি আর বাবুর মধ্যে কি আছে বলেন তো, আটকে আছে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড কয়টি বলেন তো? 13টি। 13টি। কয়টি বলেন তো? 13টি। চরিত্র কয়টি বলেন তো? 3টি। কে কে বলেন তো? কেন্দ্রীয় চরিত্র আর কি, হ্যাঁ। রাধা কৃষ্ণ বড়াই। কৃষ্ণ বড়াই। তবে লিখেন। প্রেমের দূতি কি? প্রেমের দূতি বড়াই। বড়াই। আরে করে না কেন? প্রেমের দূতি হচ্ছে বড়াই। প্রেমটা করায় দিছিল কে বলেন তো? এই বড়াই। ঠিক আছে। তাহলে কয়টা খণ্ড শ্রীকৃষ্ণ কাব্যে? 13টি। চরিত্র কয়টা? 3টা, রাধা কৃষ্ণ বড়াই। আর প্রেমী দূতি কে বলেন তো? বড়াই। প্রেমী দূতি কে? বড়াই। ক্লিয়ার? এ পর্যন্ত আমাদের ক্লিয়ার? জি স্যার। Yes. ওকে, তাহলে আমরা 13টা খণ্ড লিখে ফেলি, হ্যাঁ। লিখেন। তেরোটি খণ্ড, হ্যাঁ। 1 নম্বর হচ্ছে আপনার জন্মখণ্ড, 2 নম্বর হচ্ছে তাম্বুল খণ্ড, দান খণ্ড, ভার খণ্ড, ছত্র খণ্ড, তারপর হচ্ছে আপনার নৌকা খণ্ড, তারপর হচ্ছে আপনার যমুনা, না যমুনা খণ্ড না, কি জানি নাম। জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, ভার খণ্ড, ছোট খণ্ড, নৌকা খণ্ড। ও শিট, টাটা আছে তো। কালিয়া দমনের পর লিখেন বৃন্দাবন খণ্ড। তাহলে লিখেন হার খণ্ড, ভার খণ্ড, হার খণ্ড, বংশী খণ্ড, হার খণ্ড, বান খণ্ড,
বংশীখণ্ড, বিরহখণ্ড। লেখা হয়েছে এই কয়টা খণ্ড বলেন তো? 13টা খণ্ড। টোটাল কয়টা খণ্ড? 13টা খণ্ড। এই 13টা খণ্ডে আমাদের কি এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য 13টা খণ্ডে। স্যার এগুলো কি মুখস্থ করা লাগবে? হ্যাঁ, অবশ্যই মুখস্থ করা লাগবে, এগুলো তো প্রশ্ন আসে তো। ব্যাংকে আসছিল স্যার। হ্যাঁ, নিম্নের কোনটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড নয়? কালিয় দমন খণ্ড, এটা এসেছিল। 13টা খন্ড মুখস্থ করতে হবে না? হুম, আমি মুখস্থ করে দিচ্ছি, টেনশন করবেন না। লেখা শেষ স্যার। দেখেন তাহলে, তাহলে একদম শুরুতে যদি আমরা স্যার যাই, একটু রাধা সময় এবং কৃষ্ণের প্রেম লীলায় হচ্ছে কি বৈষ্ণব পদাবলী, আর এই বৈষ্ণব পদাবলীর প্রেমটাকে খুব সুন্দর করে উপস্থাপন করছে কে বলেন তো? বড়চণ্ডী দাস। এবং সেটা আমাদের কাছে এত সুন্দর গ্রহণযোগ্য যে এটা পড়লে আমাদের ভাল লাগে। কেন ভাল লাগে? কারণ সে কত সুন্দর করে সুরসুরি দিছে দেখেন, যে মামির সাথে প্রেম, মামির সাথে প্রেম, এটা শোনার পর সবার মধ্যে কেমন যেন একটা কি ইয়া চলে আসবে, জোশ চলে আসবে, যে তারপর কি, তারপর কি, এই তারপরেরটাই হচ্ছে এটা, বুঝতে পারছেন? এই কথা বলা দিয়ে এই শুরু আর কি, বুঝছেন? আচ্ছা, তাহলে জন্মখণ্ড প্রথমে যদি আমরা বলি যে দেবতা বিষ্ণু, কে বলেন তো? দেবতা বিষ্ণু, আর তার স্ত্রী হচ্ছে দেবতা লক্ষ্মী, কে বলেন তো? দেবী লক্ষ্মী। আচ্ছা, পৃথিবীতে যখনই অন্যায়, অত্যাচার, অবিচার দেখা দেয়, তখনই আমাদের ইসলামের ক্ষেত্রে নবী রাসূলরা আসছে পৃথিবীতে, আর হিন্দুদের ক্ষেত্রে কে আসছে বলেন তো? বিষ্ণু, আর কে বলতো? লক্ষ্মী। আচ্ছা, তো উনি আসছে কি নামে বলেন তো? কৃষ্ণ নামে। আর হচ্ছে লক্ষ্মী কি নামে আসছে বলেন তো? রাধা নামে। তাহলে এই যে রাধা এবং কৃষ্ণ পৃথিবীতে আগমন করলো, এই কৃষ্ণ জন্মগ্রহণ করছে কি একটা ফ্যামিলিতে, পরিবারে। তা ওই পরিবার কি করছে? তারে অন্য একটা জায়গায় রেখে চলে গেছে, বুঝছেন? তখন সে আর একটা পরিবার জন্মগ্রহণ করছে, মানে বেড়ে উঠছে, বুঝছেন? আর রাধাকে জন্মগ্রহণ করাইছে তোমার আপনার একটা গোয়ালার বাড়িতে। কার বাড়িতে বলেন তো? গোয়ালা। তারা দুধ দই বিক্রি করে, গোয়ালার বাড়িতে, বুঝছেন? তারপর সে একটু বড় হওয়ার পর তারে বিয়ে দিয়ে দিছে। এই বিয়ে কার সাথে দিছে? রাধার স্বামীর নাম হচ্ছে আইহন ঘোষ বা আয়ান ঘোষ, আইহন ঘোষ বা আয়ান ঘোষ। আয়ান ঘোষের সাথে বিয়ে দিছে। আইহন আবার ছিল একটু সমস্যা, সে ছিল নপুংসক, বুঝছেন? নপুংসক মানে কি বলেন তো? পুরুষত্বহীন, নর্মালি যেটা আমরা বুঝি আর কি, বুঝছেন? তাহলে নপুংসক ছিল, মনে মনে শরীফা আর কি। যাই হোক, তার মানে এই যে বিয়ে দিছে, বিয়ে দেওয়ার পর রাধা হচ্ছে কাউকে আর কোনো কিছু বলে নাই, সে সুন্দর করে সংসার জীবন পার করতেছে, হাসি খুশি বিজনেস করতেছে, সে বিজনেস লেডি ছিল। এভাবে তার দিন যাচ্ছে, বুঝছেন? তার মানে কি এই যে জন্মখণ্ড শেষ। তাম্বুল খণ্ড, তাম্বুল শব্দের অর্থ পান। তাম্বুল শব্দের অর্থ কি বলেন তো? পান। তাম্বুল রাতুল হইলো অধর পরশে। আপনি এই লাইনটা শুনেছেন কি? তাম্বুল রাতুল হইলো অধর পরশে, মানে কি ঠোঁটের পরশে পান লাল হয়ে গেল। দ্যাট মিনস ঠোঁট গুলো কেমন লাল, ওফ! তার মানে এই জিনিসটা বোঝাচ্ছে যে এত সুন্দর ঠোঁট, আগেকার কবিদের কি বলেন তো পটানো স্টাইল ছিল স্যার এগুলো, এটা তো বুঝছেন? পদ্মাবতীর মানে রূপ বর্ণনা করতে যাই, তো মনে হয় এই কথাটা বলা হয়েছে, হ্যাঁ হ্যাঁ তাম্বুল হ্যাঁ হ্যাঁ, পরশোধ। আগেকার কবিদের দেখেন বর্ণনা ধরন কি ছিল। একটা মেয়েকে যদি বলা হয় তোমার ঠোঁট এত সুন্দর, ঠোঁটের কারণে পান লাল হয়ে গেছে, মেয়েটা কি খুশি হবে বলেন? আচ্ছা, তার মানে তাম্বুল হচ্ছে পান। এখন এই যে জন্মখণ্ড, এখন আহ রাধা ছিল আপনার কি একজন বিজনেস লেডি, সে বিজনেস করতে, বুঝছেন? তো বিজনেস করার ক্ষেত্রে সে কি করতো? বাজারে যাইতো প্রতিদিন দই দুধ বিক্রি করতে, বুঝছেন? এখন সে যে বাজারে যায়, একা একা মেয়েতে পাঠাইলে বিপদ। তখন এই যে বুড়ি একজন বড়াই, তাকে দিছে দায়িত্ব যে তুমি নিয়ে যাবা, নিয়ে আসবা, বুঝছেন? সে যেন একা একা ঘন জঙ্গলের পথ এই যে যেন না যায় আর কি। তখন একদিন কি করলো, যাইতে যেতে হঠাৎ করে রাধা হচ্ছে তার বান্ধবীর সাথে যাচ্ছে। তখন এই যে বুড়ি সে কি করছে, মানে বড়াই যে সে কি করছে, হারায় ফেলছে রাধাকে। হারানোর পর সে খুঁজতে খুঁজতে গিয়ে পাইলো কৃষ্ণরে। কৃষ্ণর কাছে গিয়ে দিছে আপনার রাধার রূপের বর্ণনা, রাধা এই, রাধা সেই, রাধা দেখতে এরকম। কৃষ্ণ মনোযোগ দিয়ে শুনতেছে, শুনে শুনে ভাবতেছে, উফ, এরকম একটা মেয়ে আমাদের এলাকায় আছে, আর আমি পছন্দ করি না, তাকে হতে পারে না, অবশ্যই আমার পছন্দ করা উচিত, বুঝছেন? তখনই সে পছন্দ করা মানে পছন্দ করে ফেলছে, বুঝছেন? তারপর রাধাকে পেয়ে, রাধাকে সে পান দিয়ে কি করছে? প্রপোজ করছে। নর্মালি প্রপোজ কি দিয়ে আমরা করি বলেন তো? আইফোন 15 প্রো ম্যাক্স, অথবা বলেন তো চকলেটের বক্স, অথবা কি বলেন তো গোলাপের, মানে গোলাপ, অনেকগুলো গোলাপ একসাথে তোড়া, তো এইগুলোতে আমরা কি করি? প্রপোজ করি। কিন্তু কৃষ্ণ কি করছে? পান দিয়ে প্রপোজ করছে। কি করছে? পান দিয়ে প্রপোজ। প্রপোজ করার পর রাধা যখন এই পানের প্রপোজাল পাইছে, পাওয়ার পর রাধার এত রাগ উঠছে, এত পরিমাণ সে ক্ষিপ্ত হয়েছে যে আমি একটা বিবাহিত নারী, আমাকে সে পারে প্রপোজ করতে? জিনিসটা কি কোনোভাবে
ভালো দেখায় না খারাপ দেখায়, এবং সে প্রচন্ড পরিমাণে রাগ করছে, পান একদম ছিঁড়ে ছিঁড়ে ফালায় দিচ্ছে, বুঝছেন, শেষ। এই জিনিস এখানে শেষ। কিন্তু কৃষ্ণ তো থেমে থাকার পাত্র নয়। গ্রাম এলাকায় এরকম কিছু ছেলে আছে, বুঝছেন, একটা না হইলে আরেকটা, আর একটা না হইলে আরেকটা, মানে প্রেম সে করবে, এরকম দেখা যায়। সে এলাকার সব মেয়েদের সাথে নক দিছে, বুঝছেন, এরকম আছে, বুঝছেন। তার মানে কৃষ্ণ কি ছাড়ার পাত্র নয়, সে যেমনি হোক প্রেম করবেই। তাহলে জন্মখণ্ড আর তাম্বলখণ্ড আপনারা কি বুঝতে পারছেন? ইয়েস স্যার। ওকে। 3 নাম্বার দানখণ্ড। দান মানে খাজনা। দান মানে কি বলেন তো? খাজনা। তো রাধা যে এলাকায় কি করে বলেন তো, ব্যবসা করে। তো কৃষ্ণ কি ভাবলো বলেন তো, হঠাৎ করে যায় মানে ভাবলো যে আমি যাব গিয়ে একটা সিস্টেম টেকনিকে আমি ইউজ করব। সেই টেকনিকটা কি, ওইখানে একটা বাজার মানে ছিল, একটা বাজার ছিল, মথুরার বাজার। কিসের বাজার বলেন তো? মথুরার বাজার, বুঝছেন। আর মূলত হচ্ছে ওই এলাকার যে আপনার কংস রাজা, রাজার নাম কি বলেন তো? কংস। মথুরার বাজার, আর রাজার নাম কি বলেন তো? কংস। তো ওই যে কংস ছিল ওই এলাকার দায়িত্ব, কংস, বুঝছেন। যখন কংস অত্যাচার শুরু করছিল, তখন এই দেবতা বিষ্ণু এসে কি এই অত্যাচারিত রাজাকে কি করবে? ধ্বংস করবে, এই জন্য আসছে আর কি। আর মথুরার রাজা কংস। এখন এই কৃষ্ণ কি করছে, ওই বাজারে গেছে গিয়া সবাই পরিচয় দিছে যে আমি হচ্ছে কংসের ভাগ্নে, আর আমার হচ্ছে এই বাজারে খাজনা তোলার দায়িত্ব, আমি খাজনা তুলবো। তো রাধার যে বান্ধবীরা ছিল, সখীরা ছিল, তাদের কাছে গিয়ে বলছে খাজনা দাও, খাজনা দাও। সবাই অনেক কথা কাটাকাটি করে অল্প অল্প টাকা দিচ্ছে। তখন লাস্ট পর্যায়ে রাধার কাছে গেছে যে তুমি খাজনা দাও। বলছে তোমাকে কেন খাজনা দিব? বলছে আমি এই বাজারের দায়িত্ব, আমাকে খাজনা দিবা না? রাজা মানে রাজা হচ্ছে আমার মামা, বুঝছো, বুঝছেন। বুঝায় শুনে দিল। দেওয়ার পর সে বললো আচ্ছা খাজনা দিব, যাও, কত টাকা দিব? তখন সে কি বলছে জানেন? কত টাকা দিবে? মাথা নষ্ট হয়ে যাবে আপনাদের এটা শোনার পর। বলছে তোমার 2 চোখের জন্য 2 লাখ, তোমার 2 ঠোঁটের জন্য 2 লাখ, বুঝছেন। এরকম ভাবে সে 13টা অঙ্গ, 13টা অঙ্গের দাবি করছে 13 লাখ টাকা। 13 লাখ দেয়া কি পসিবল বলেন? না এই স্যার। 13 লাখ টাকা দেয়া কি পসিবল না? তখন কৃষ্ণ বলছে তুমি যদি 13 লাখ টাকা না দিতে পারো, তাহলে তুমি অন্য কিছু দাও। অন্য কিছু বলতে কি বোঝায়? প্রেম, বুঝছেন, আরো অনেক ডিপ কিছু আর কি, বুঝছেন, এগুলো বলতেছে দাও। এখন এটা কি পসিবল? প্রেম নাই, কিচ্ছু নাই, কেউ কি কাউরে কিছু দিবে? আচ্ছা যাই হোক, সে কি করছে, এখানে বুদ্ধি শুদ্ধি কইরা এখান থেকে বাইচে আসছে। যাই হোক, তাহলে এটা ছিল আপনার দান খণ্ড, বুঝছেন। ভারখণ্ড 4 নাম্বার। কৃষ্ণ কি করছে? শ্রমিক বেশে রাস্তা দিয়ে হাঁটতেছে। তখন রাধা হচ্ছে ওই যে বড় পাত্র, এটা অনেক ওজন, এটা নিয়ে যাচ্ছে আর কি, বুঝছেন। তখন হচ্ছে আপনার অনেক ভার আর কি এটা। তো নিয়ে যাচ্ছে, তখন কৃষ্ণকে বলছে তুমি এটা আমার কাছে দাও, আমি হচ্ছে তোমার এটা পার করে দিই, তুমি আমাকে কিছু টাকা দিও। তখন রাধা হচ্ছে চিনে নাই সে যে আসলে কৃষ্ণ। তো কারণ সে তো শ্রমিক বেশে আসছে আর কি, বুঝছেন। পরে হচ্ছে আপনার যাচ্ছে, তো গিয়ে বাজার পছন্দ গেছে, বাজার বন্ধ যাওয়ার পর সে টাকা সারতেছে। তখন কৃষ্ণ কি করছে, এই যে গামছার মধ্যে সব খুলে দিছে। তখন দেখ কৃষ্ণ, তখন বলতেছে টাকা আমি নিব না। কয় টাকা নিবা না কেন? কয় আমার অন্য কিছু লাগবে। কারণ কথায় কথায় সবার অন্য কিছুই লাগবে আর কি, বুঝতে পারছেন। যাই হোক, তাহলে এটা ছিল আপনার বারখণ্ড। ছত্রখণ্ড। তারপর সে যেহেতু বাজার থেকে আসবে, তখন সে বলতেছে যে বাজার থেকে যাচ্ছি, প্রচন্ড রোদ। তখন কৃষ্ণ দাঁড়ায় আছে, তার জন্য অপেক্ষা করতেছে। তখন ছাতাটা তো সে দূরে রাখতে পারতেছে না, কষ্ট হচ্ছে। তখন কৃষ্ণ বলতেছে আমাকে দাও ছাতাটা ধরে। তারপর সে ছাতা ধরে 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 একদম বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। বাড়ি পর্যন্ত যাওয়ার পর বলতেছে রাধা আমাকে কিছু দাও। তখন সে বলতেছে তোমাকে কি দিব? আমাকে অন্য কিছু দাও। এই বারবার সে অন্য কিছুতে আছে, কিন্তু প্রেম কিন্তু হচ্ছে না, বুঝতে পারছেন। 6 নাম্বার নৌকাখণ্ড। কি খণ্ড বলেন তো? নৌকাখণ্ড। নৌকাখণ্ড কি? নৌকাখণ্ড হচ্ছে আপনার রাধা যে বাজারে যায়, একটা নদী পার হইতে হয়, অনেক বড় একটা নদী, বুঝছেন। নদীর মধ্যে একটা নৌকা আছে, 2টা নৌকা। একটা নৌকা গিয়ে কি করছে, কৃষ্ণ ডুবাই ফেলছে, আর একজন মাঝিকে টাকা দিয়ে পাঠায় দিছে যে তুমি চলে যাও, আজকে নৌকা আমি চালাবো। পাঠানোর পর সে করছে নৌকা চালাবে, সেই নৌকায় বসে আছে। তখন রাধা তার সখীরা সহ গেছে, যার পর সখীদেরকে পার করায় দিছে, কিন্তু রাধাকে লাস্টে একা তুলছে, বুঝছেন। তোলার পর নিয়ে যাচ্ছে মাঝ নদীতে। তখন রাধা বলতেছে কত টাকা দিব? তখন সে বলতেছে আমার তো টাকা লাগবে না, সব সখীরে পার করিতে নেবো আনা আনা, তোমার বেলা নেব সখী নেব কানের শোনা, একটা গান আছে না? জি স্যার। ওই গানটা এখান থেকে আসছে, বুঝছেন। যে সব সখীরে পার করিতে নেব আনা আনা, সবারে পার করলে টাকা নিব, কিন্তু তোমার বেলা সখী আমি কি নিব না? টাকা নিব না, আমার অন্য কিছু লাগবে, বুঝতে পারছেন। তার ভাবনাই ছিল একটু শয়তানি আর কি, বুঝছেন, দুষ্টু প্রকৃতির। যাই হোক, এখন রাধা হচ্ছে তো টাকা দিবে, এখন সে নিবে না। কারণ সে কি করলো, মানে চালাকি করে নৌকা একটু ফুটো করে দিল, পানি উঠতেছে পানি উঠতেছে, কাছাকাছি যাওয়ার আগে নৌকা ডুবে গেছে। তখন তো রাধা তো সাঁতার জানে না, হাবুডুবু খাচ্ছে। কৃষ্ণকে তারা একদম সুন্দর করে বাঁচাইছে। উফ, ভালোবাসা জড়িত বাঁচানো, বুঝছেন। এর মধ্যে অনেক কিছু ঘটে গেছে আর কি, জল খেলা খেলে ফেলছে তারা, মানে বহুত কিছু, মানে নেগেটিভ মাইন্ডে আর কি, যদি আমরা না নেই আর কি।
আচ্ছা, তো এই যে অনেক উল্টাপাল্টা অনেক কিছু হয়ে গেছে, তখন তারা বাচ্চাটা ছেনে তুললো, বান্ধবীরা দূরে আসলো যে তার বান্ধবীর কি হয়েছে। তখন রাধা বলল, কৃষ্ণ যদি না থাকতো আমার জীবনটা আজকে একদম শেষ হয়ে যেত। এর মধ্যে যে অনেক অঘটন ঘটে গেছে এগুলো কিন্তু কি রাধা শিকার আসে নাই। এই যে আপনার এক কাহিনী ঘটে গেছে, কৃষ্ণ কি করছে এর মধ্যে প্রবেশ করে ফেলছে, দেখবেন সে তো প্রবেশ করেই ফেলছে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, এটা ছিল আপনার নৌকাখণ্ড। নৌকাখণ্ড ক্লিয়ার আপনাদের? ইয়েস স্যার। ওকে। যমুনা খণ্ড। যমুনা খণ্ড কি বলেন? রাধা তার বান্ধবীদের নিয়ে যমুনা নদীতে গোসল করতে যায়, বুঝছেন? আর কৃষ্ণ হচ্ছে তাদের গোসল দেখবে, খুব শখ তার। সে কি করে জানেন? কদমরা লাগে বসে থাকে, কদমরা বসে বসে তাদের গোসল দেখে। এখন রাধা তার বান্ধবীদেরকে নিয়ে পানিতে গেছে, তখন এই যে জামা কাপড় তো রেখে গেছে, জামা কাপড় সব নিয়ে কৃষ্ণ গিয়া কদম ডালের কাছে বসে আছে। এখানে একটা গান আছে না, ওরেও শিবা যায় কে কদম রে? ডালে বসিয়ে আছে কানু হারামজাদা, একটা গান আছে না, শুনছেন? কদম ডালে বসিয়া আছে। আচ্ছা, ওই গানটা হচ্ছে এখান থেকে আসছে, বুঝছেন? তারপর গোসল টুসল করে আপনার উঠলো, উঠার পর দেখে কাপড় নাই, তারপর দেখে কৃষ্ণ বসে আছে। কৃষ্ণ কাছে গিয়ে বলছে কাপড় দাও, সব সখীদের কাপড় দিয়েছে কিন্তু রাধার কাপড় দিবে না। কেন দিবে না? তার আবার সে অন্য কিছু চাই, বুঝতে পারছেন? কালিয়া দমন কর্ণ, বুঝছেন? এটা একটা কালী নাগ, একটা সাপ ছিল। এই সাপের পানিতে কি হয়েছে বলেন তো? বিষাক্ত হয়ে গেছে যমুনার সকল পানি। তখন বিষাক্ত হওয়ার পর কৃষ্ণ কি করছে? ও নদীতে জাপ দিয়া ওই সাপরে ধরে একদম মেরে ফেলছে, বুঝছেন? এটা হচ্ছে কালীয় দমন খণ্ড। বৃন্দাবন খণ্ড। প্রেম তো এখন পর্যন্ত হইলই না, বুঝছেন? খালি আকাম হইতেছে আর কি, বুঝছেন? প্রেম হইলে তো এটা বৈধ মোটামুটি, কারণ প্রেমিক প্রেমিকা দুইজনের সম্মতিতে অনেক কিছু হয়। কিন্তু এই জায়গায় এখন পর্যন্ত কি হইতেছে? উল্টাপাল্টা। বৃন্দাবন খণ্ড। বৃন্দাবন খণ্ড কি? বৃন্দাবন একটা জায়গার নাম, বুঝতে পারছেন? ওই জায়গায় কৃষ্ণ কি করছে? চালাকি কইরা পুরা বৃন্দাবন এলাকা সাজায় ফেলছে, বুঝছেন? এমন ভাবে সাজাইছে একদম জকমক, ঠিক আছে, চকমক। এখন মেয়েদের কাজে তো একটা সুন্দর জিনিস দেখলে একটা আকর্ষণ শক্তি বাইরে যায়, তাই না? তো এই রাধা বান্ধবীদের সহ নিয়ে গেছে, চল দোষ দেখে আসি। গিয়ে দেখে একদম প্রেমে হাবুডুবু খাইতেছে ওরা, এত সুন্দর সাজানো। এই দিক দিয়ে রাধার মন হয়ে গেছে চেঞ্জ, আহারে সুন্দর লাগতেছে, ভাল লাগতেছে। কৃষ্ণ এসে এন্ট্রি নিছে মনের মধ্যে, বলতেছে আমি তোমার জন্য এসব করছি। এই বলে টইলা তারা বিভিন্ন ভাবে উল্টাপাল্টা কিছু বুঝাই দিয়া রাধা এবং কৃষ্ণের প্রথম মিলন হইছে বৃন্দাবন খণ্ডে। প্রথম মিলন কোথায় বলেন তো? বৃন্দাবন খণ্ডে। তাহলে কি বৃন্দাবন খণ্ডটা আপনারা বুঝতে পেরেছেন? বুঝছেন নাকি বুঝেন না? আর একটু ভালো করে বুঝাবো? বসছি স্যার। ও আচ্ছা, আর ভালো করে বুঝাইতে হবে না। হার খণ্ড। হঠাৎ করে রাধার একটা হার হারায় গেছে, বুঝছেন? কারণ হার হারায় গেছে, ও দুষতেছে আপনার কৃষ্ণ নিয়ে গেছে। তো এটা নিয়ে কৃষ্ণের মায়ের কাছে দিছে বিচার। কৃষ্ণ তো এটা নিয়ে খুব রাগ যে না, এটা সে করতে পারে না, বুঝছেন? যাই হোক, এটা হচ্ছে হার খণ্ড। বান খণ্ড। এখন এই যে 10 খণ্ডের আগ পর্যন্ত কি কৃষ্ণের সাথে কি হয় না বলেন তো? রাধার প্রেম হয় না, বুঝছেন? যা হইতেছে কিন্তু আকাম কুকাম হইতেছে, বুঝছেন? এখন এই বান খণ্ড, বান কি? কৃষ্ণ এখন আর ভাল লাগতেছে না, রাধারে লাগবেই, বুঝছেন? সে কি করছে? বড়ার কাছে গেছে, গিয়ে বলছে আমার প্রেম করায় দাও, আর না হয় আমি আর পারতাছি না। তখন বড়া বলতেছে তুমি একটা কাজ করো, তুমি ওটা বান মারো, বান মানে জাদু করো, ঠিক আছে? জাদু কি? তুমি একটা তীর নিক্ষেপ করবে, এটা গাছে গিয়ে যদি লাগে তাহলে তোমার সকল ভালোবাসা রাধার মনের মধ্যে গিয়ে গিথে যাবে। তখন সে বলছে আচ্ছা। তারপর সে তীর নিক্ষেপ করলো, গাছে গিয়ে বাঁধলো। রাধার মনের মধ্যে তার প্রেম বাহুডোর, ঠিক আছে, একদম আটকে গেল। রাধা তো প্রেমে পাগল, সে ঘরে বসে থাকতে পারে না। এখন কৃষ্ণ আবার বড়াইয়ের কাছে গেছে, গিয়ে বলতেছে রাধা তো প্রেমে পাগল হয়েছে, কিন্তু তারা আমি কাছে পাবো কিভাবে? বলতেছে তুমি একটা বাঁশি কিনো। কি কিনো বলেন তো? একটা বাঁশি কিনো, বাঁশি বাজাবা আর রাধা চলে আসবে। তো অনেক কৃষ্ণ বাঁশি বাজায়, রাধার ঘরে থাকতে পারে না। রাধা দেখা যায় পটল বাজ থেকে সুপারি বাজা শুরু করে দেয়, কারণ প্রেমে পড়লে মানুষের যা হয় আর কি। এগুলো এক্সপিরিয়েন্স তো আপনাদের আরো ভালো, তাই না? মোটামুটি ভাবে একটু একটু করছেন তো নাকি? যাই হোক, এই হচ্ছে আপনার বাঁশি, বংশীখণ্ড। বাঁশি বাজাইলে রাধা তার বুকে চলে আসে স্বামী টামি রেখা। 13 নম্বর হচ্ছে বিরহ খণ্ড, লাস্ট। এই প্রেম ভালোবাসা সবকিছুর পরে কি আছে বলেন তো? বিরহ আছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুখ হচ্ছে ভালোবাসা, আর পৃথিবীর শ্রেষ্ঠ দুঃখ হচ্ছে কি বলেন তো? বিরহ। এই বিরহ নেওয়া যায় না, আর এই ভালোবাসার সাথে অন্য কিছু তুলনা হয় না। এই বিরহতে পড়ে একদম রাধার জীবন একদম আঙ্কার হয়ে গেছে, বুঝছেন? কি বিরহ কি? রাধা যেদিন ধুমায়া প্রেম করছে, বহুত কিছু করছে, কিন্তু দিন শেষে কৃষ্ণ তো দেবতা, তার তো একজনকে দিয়ে হবে না, তার তো সবার মন রক্ষা করতে হবে। এই জন্য সে কি করছে বলেন তো? আরো 1300 প্রেমিকা না 1600 প্রেমিকা ওই মথুরাতে অপেক্ষা করতেছে, তাদের কাছে চলে গেছে সে। এবং কার বাড়ির সামনে দেয়া? এই রাধার বাড়ির সামনে। তখন সে বলছিল কেমনে ধরিব হিয়া, আমার বধুয়া আন বাড়ি যায়, আমার আঙিনা দিয়া।
বুঝতে পেরেছেন? তখন রাধা তো প্রেমে হাবুডুবু খাচ্ছে, এতদিন স্বামী ছিল আয়ান ঘোষ, এখন তো সে প্রেমিক পাইছে, বুঝছেন? এখন আর ভাল লাগে না, বুঝছেন? এখন যেমনে হোক কৃষ্ণকে তার লাগবে, বড়াইয়ের কাছে যায়, কৃষ্ণকে আমাকে এনে দাও। বড়াই কি করে, কৃষ্ণকে খুঁজতে খুঁজতে গিয়ে খুঁজে পায়, দিয়ে পরে রাধারে নিয়ে আসে, আনার পর মোটামুটি কৃষ্ণ রাত থাকে, সকালবেলা আবার কৃষ্ণ চলে যায় তার প্রেমিকাদের কাছে। এইভাবে চলতেছে অনেকদিন। রাধা রাধা বললো না, এইভাবে চলতে পারে না। তখন কৃষ্ণের মুখোমুখি হইলো, এই তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? তখন কৃষ্ণ বলতেছে, দেখো, আগে তোমাকে অনেক ভালো লাগতো, এখন ভালো লাগে না। একদম প্রেমের সত্যি কথাটা বলে দিলাম, বুঝছেন? ব্রেকআপ হওয়ার পর আগে আপনাকে অনেক ভালো লাগতো, এখন ভালো লাগে না। আচ্ছা, এটা কোনো কথা হইতে পারে কন্ধি? আরে ভালো লাগছে বলে এতদিন প্রেম হয়েছে, এখন ভালো লাগে না কেন কন্ধি? প্রেমটা ব্রেকআপ হওয়ার পরে বলে যে ফিলিংস পায় না, এটা কোনো কথা হইতে পারে? যাই হোক, তো এক্ষেত্রে কি হইলো যে আপনার কেন ভাল লাগে না? পরে বলতেছে, তুমি অনেক খারাপ, তুমি আমাকে অনেক বকাঝকা করছো, যখন তোমাকে প্রপোজ করি তখন তুমি আমার কাইল্লা বলছিলা, ঠিক আছে? আমি কালা, আমি কি কালা? মানে এই যে কথাগুলো, আগের কথাগুলো ছেলেটা তুললো, তুলে টুইলা রাধার মন আরো কষ্ট বাড়ায় দিল, এবং বললো যে এখন আর প্রেম করবো না, তোমার প্রতি আমার ফিলিংস নাই, বলে টুলে সে গন চলে গেছে, বুঝছেন? এই সে বিরহের আগুনে পুড়ে পুড়ে টুড়ে একদম কি ছারকার হয়ে গেল এই রাধা। বুঝতে পারছেন? বুঝছি স্যার। আসলে প্রেম ব্রেকআপ করার কি কোনো নির্দিষ্ট কোনো রিজন থাকে না, বুঝছেন? কয়েকদিন আগে একটা ইয়াতে দেখলাম, মানে ভিডিওতে দেখলাম, একটা মেয়ে সুপারস্টার ধরা যায়, সেলিব্রিটি, সেও তাকে একজন সংবাদকর্মী বলতেছে, আপনি তো তার সাথে অনেক দিনের রিলেশন, অনেক দিন ধরে একসাথে আছেন, হঠাৎ করে কেন ব্রেকআপ করছেন? তখন মেয়েটা বলতেছে, জানেন, যে আমিও ব্রিলিয়েন্ট, ও ব্রিলিয়েন্ট, দুইজন ব্রিলিয়েন্ট একসাথে সংসার করা যায় না, এই জন্য ব্রেকআপ করে দিছি। স্যার কৃষ্ণ পাগল হয়েছিল কেন স্যার তাহলে? কৃষ্ণ তো পাগল হয়েছিল কেন বুঝেন না? ওই কারণে পাগল হয়েছিল আর কি। কৃষ্ণের কাজই তো ছিল একটু পাগল বানানো আর কি। সে তো যাই হোক, অন্য ধর্মের সাথে প্রেম করছে না লাস্টে স্যার? এই যে এর সাথে প্রেম শেষ আরেকজনের সাথে করবে, এরকম অনেকে আছে না, আছে না? যাক, এই ছিল আমাদের আজকের ক্লাস, বুঝতে পেরেছেন আপনারা সবাই? ইয়েস স্যার। ওকে, তাহলে মন দিয়ে পড়বেন, ভালো করে পড়বেন। বৈষ্ণব পদাবলী, নাথ সাহিত্য, এগুলো একটু শীট থেকে দেখে নিন, তাহলে হয়ে যাবে। বাট যতটুকু ভালো করে বোঝানো সব বুঝাই দিচ্ছি, হ্যাঁ? তাহলে মন দিয়ে পড়বেন, ভালো করে পড়বেন। নেক্সট ক্লাসে দেখা হলে অবশ্যই আমি পড়া ধরবো, অবশ্যই পড়া ধরবো, অবশ্যই পড়া ধরবো। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। মানিক ভাই, ভালো আছেন ভাই?